তারপরে তার অর্গানোগ্রাম, তার প্রমোশনের বিষয়গুলা, তাদের সায়েন্টিস্টদেরকে যে প্রমোট করা, বিদেশে এক্সপোজারের জন্য পাঠানো, তাদেরকে সময় মতো প্রমোশন দেওয়া, তাদের কেরিয়ারের বিষয়ে খেয়াল রাখা, এগুলা বিষয়ে যদি আমরা গুরুত্ব দিয়ে খেয়াল না রাখি, তা তুলার সঙ্গে যারা জড়িত তারা হতাশায় থাকবে। সুতরাং এইটার দিক থেকে এখন আমি বলবো যে ওরা আমাদের বিভিন্ন বক্তব্যতে মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাচ্ছেন। আমিও তাদের রেসপন্সে বলবো যে নানা রকম চ্যালেঞ্জ অতিক্রম করেই কিন্তু এই সুন্দর একটা সুদৃশ্য ভবনে কিন্তু আজকে তুলা অফিসটা বসছে। এখন বিদেশের বিভিন্ন তুলার প্রতিষ্ঠান যদি এসে আমাদেরকে দেখে, তখন ওরা এই বিল্ডিং দেখেই বুঝবে যে সরকার এটাকে গুরুত্ব দেয় কি দেয় না। সব এখানে এই বিল্ডিং এ যখন আসবে, এই বিল্ডিং এ যখন কনফারেন্স রুমে বসবে, তখন যখন কথা বলবে, আমাদের স্মার্ট সায়েন্টিস্টরা যখন এখানে প্রেজেন্টেশন দিবে, তাদের স্বপ্নের কথা বলবে, তখন তারাও বুঝবে যে তুলাকে বাংলাদেশ গুরুত্ব দেয় কি দেয় না। এখন আরেকটা কথা বলি, যেটা হচ্ছে যে পৃথিবীর কোনো দেশই কিন্তু স্বয়ংসম্পূর্ণ না। কোনো বিষয়ে কোনো না কোনো দেশের কাছে সে ইম্পোর্ট করে, এটাতে পারস্পরিক বাণিজ্য সম্পর্ক বাড়ে বা কোনো না কোনো বিষয়ে আমরা কিন্তু নির্ভরশীল থাকি। সেই ক্ষেত্রে আমরা সব কাজে হাত দিব না, আমরা হাত দিব কিসে? প্রায়োরিটি ফিক্স করব। প্রায়োরিটি ফিক্স করব। এখন আমরা তুলার 2 লাখ বেল মাত্র উৎপাদন করি, আর 80 থেকে 90 লাখ বেল বিদেশ থেকে আসে, প্রয়োজনে আসে। আমাদের স্পিনিং মিলগুলা যারা সুতা তৈরি করে, তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে অতিক্রান্ত হয়। একসময় পাট ছিল বাংলাদেশের সোনালী ফসল, স্বর্ণতন্তু বলতো। সেই পাটকেও প্রপার মনোযোগ না দেওয়ার কারণে পাট কিন্তু আজকে আমাদের প্রায়োরিটি থেকে নিচে গেছে। তা সেখানে কথা হচ্ছে যে সরকার কাকে গুরুত্ব দিবে। গার্মেন্টস বিজনেসটাকেও কিন্তু গভর্নমেন্ট গুরুত্ব দিচ্ছে, দেখে গভর্নমেন্ট এটাকে নারিশ করছে, বিভিন্ন সময় পলিসি সাপোর্ট দিয়ে বিজনেসটাকে বাঁচায় রাখছে। তা আমি সমস্ত আলোচনা, আজকে আমার অনেক আলোচনা ভালো লাগলো, অনেক আলোচনা সবাই এখানে করছে, সবাই করছে। আমি প্রথম করব তুলা উন্নয়ন, এখানে আমরা বলছি নামটা চেঞ্জ করার, তুলা গবেষণা ও উন্নয়ন অধিদপ্তর করার জন্য চেষ্টা করছি, যে গবেষণা কথাটা এখানে থাকবে এবং এটা যদি আমরা লাস্ট সিস্টেমের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে তুলা গবেষণার জন্য যে মানে অন্তত কথা হচ্ছে কি, আমার এখানে তুলাটা অত মানে শক্তিশালী ক্রপ না হলেও পরিমাণের দিক থেকে গবেষণায় তো আমরা এগিয়ে যেতে পারি, তাই না? এটার জন্য তো পিছায় থাকার কোনো দরকার নেই। এখনো বাংলাদেশে প্রচুর জমি পতিত আছে, প্রচুর জমি পতিত আছে, এবং আমরা কিন্তু অঞ্চলভিত্তিক প্রজেক্ট নিয়ে সেচের আওতায় এনে ক্রপ করার জন্য উপযোগী করছি। সেখানে আমরা তুলাকে কোনোদিনই প্রণোদনা দেওয়া হয়নি, এবার আমরা প্রণোদনা আওতাভুক্ত করছি, এবারও কন্টিনিউ করতেছি, গতবার দিয়েছি, এবারও আমার কিছু পরামর্শ, সেটা হচ্ছে যে তুলা চাষীদের যে সমস্যাটা মেইন হচ্ছে হারভেস্টিং টাইমে তাদের পিকিং এর সমস্যা, তাদের তুলা হারভেস্ট করার সমস্যা, প্লাকার লাগবে তাদের। সেই প্লাকারের জন্য তাদের এইখানে কিন্তু আপনারা আপনাদের সহায়তা দিতে পারেন। তারপরে কি করবেন, যেটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এখন বিভিন্ন সময় গুরুত্ব দিচ্ছেন যে সমিতিবদ্ধ করা, ক্রপ অনুযায়ী সমিতিবদ্ধ করে আপনি তখন কিন্তু ওই সব কয়েকজন কৃষক যদি তাদের জমি একত্র করে বড় করে, তখন আপনি মেকানাইজেশনে নিতে পারবেন। যেটা কয়েকদিন আগে আমরা নেদারল্যান্ডসে গেছিলাম, আমাদেরকে বা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 4th ইন্টারন্যাশনাল রেগুলেশন অনুযায়ী তারা আমাদেরকে দেখাচ্ছে, তখন আমি দাঁড়ায় বলছি যে আমার দেশ এখনো 7 to 10% মেকানাইজেশনেই আমরা এখনো যেতে পারিনি। সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন প্রয়োজন নাই, আমার মেকানাইজেশন প্রয়োজন। এই মেকানাইজেশনই আমার 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমি যদি প্রত্যেক কৃষক যখন ওই শরীরের শ্রম ঘাম না দিয়ে যদি হাত হ্যান্ডি সমস্ত ইকুইপমেন্ট তৈরি করতে পারতো, এবং এটা যদি আমাদের কৃষকের হাতে হাতে থাকতো, তাহলেই কিন্তু আমরা সফল হতাম। আমি বাড়ির যে সায়েন্টিস্ট চলে গেল, তার হিসেব 51 থেকে 52টা তৈরি করছে। তো সুতরাং এইটা আমার খুবই ভালো লেগেছে। তার কিন্তু উদ্ভাবনী একটা চিন্তা আছে, সমস্যা তৈরি হয়, সমস্যা থেকে তখন ইনোভেশন হয়। সুতরাং সায়েন্টিস্টরা যখন ওই যে বলে না সেলফ স্যাটিসফ্যাকশন ইজ ডেথ, যখন সায়েন্টিস্ট মনে করে যে আমার কিছু করার নাই, তখন সায়েন্টিস্ট কিন্তু মরে যায়। কারণ প্রতি মুহূর্তে কিন্তু সমস্যা তার মাথায় আসবে এবং অনুসন্ধান করবে, সেটাই সায়েন্টিস্টদের মূল লক্ষ্য। তা যেটা আমি গাইডলাইন যেটা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে
বীজের সাথে কম্প্রোমাইজ করা যাবে না, যেহেতু যার জমি কম। আমাদের বাংলাদেশের টোটাল এগ্রিকালচারের নীতি হচ্ছে গিয়ে শর্ট ডিউরেশন এবং হাই ইল্ডিং, শর্ট ডিউরেশন, হাই ইল্ডিং এবং জেনেটিক্যালি রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, ডিজিজ রেজিস্ট্যান্ট বা বিভিন্ন রেজিস্ট্যান্স ভ্যারাইটি, ড্রট রেজিস্ট্যান্স, কোল্ড রেজিস্ট্যান্স, এটা ভ্যারাইটিগুলো। তাহলে কি বললাম আমি, হাই ইল্ডিং ভ্যারাইটি বীজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যেহেতু তুলার জমি কম। সুতরাং এখানে আপনাদের চেষ্টা করতে হবে হাইব্রিড বীজ অথবা যে বিটি কটন যে বের হলো, যেটা রোগ বালাই কম হয় বা উইভিল টিভিল কম হয়, আপনি হাই ইল্ডিং বীজ যদি আপনি অ্যাকচুয়ালি করবেন সব কৃষককে বলে, তারপরে যেটুকু সাহায্য দিবেন সেই সাহায্যটুকু আপনি 5 জন করে কৃষককেও যদি একটা যন্ত্র দেন তাও তারা কাজ করতে পারবে। এইভাবে একটা মরালিটি নিজেই তৈরি করে নেবেন। জেনেটিক ক্যারেক্টার হচ্ছে একটা মানুষের 80% ক্যারি করে জেনেটিক ক্যারেক্টার, 90%, 10% হচ্ছে আপনার ওই ইন্টারকালচারাল প্র্যাকটিস, এটা করা, উইডিং করা, তাকে পোকামাকড় স্প্রে করা, এটা। কিন্তু সে যদি তার যদি জেনেটিক ক্যারেক্টারটা স্ট্রং হয়, তাহলে সে যত পরিবেশে হোক না কেন সে উঠে দাঁড়াবে। আরেকটা কথা বলেন, এখানে যে চায়নার 130 দিনেরটা, এখানে 160 দিন, আপনারা সবাই জানেন এখানে বেশিরভাগই কৃষিবিদ। আমরা কি পড়ছি না ক্রিটিক্যাল ডে লেন্থ, ফিজিওলজি পড়ছি না, তো ফিজিওলজি, সেই ফিজিওলজি ক্রিটিক্যাল ডে লেন্থ এমনই একটা জিনিস, সেটা যদি আপনি লেটে যদি আপনি সরিষা বুনেন, তাহলে দেখবেন যে সে যদি ক্রিটিক্যাল ডে লেন্থ পেয়ে যায়, তখন সে ওই অল্প ফিজিক্যাল গ্রোথেই কিন্তু ফুল এসে যায়। এবং এই জন্য বলে যে কৃষির সময় জ্ঞান, সময় জ্ঞানটা কিন্তু অনেক বড়। ফিজিওলজির সাথে কিন্তু প্লান্ট ফিজিওলজির সাথে মানুষের প্রাণীর ফিজিওলজির অনেক মিল আছে। তা এটা আমাদের বাংলাদেশের ওই ক্রিটিক্যাল ডে লেন্থ চায়নার সঙ্গে মিলতে নাও পারে, টেম্পারেচার সাথে মিলতে নাও পারে, সুতরাং চায়নার বীজ এখানে যে ভালো করবে তা না। এই জন্য আমরা বলি যে এক্সোটিক যেসব ক্রপ আসতেছে, সেই ক্রপগুলো সরাসরি আমাদের মাঠে কয়েক বছর ভালো হলেই খুশি হয়ে যান। আপনারা অন্তত রিসার্চের একটা পার্ট রেখেন, যে তারা গবেষণা করে দেখুক, প্রযুক্তি বের করুক, ওর একটা গাইডলাইন দিক। বুঝতে পারছেন? তুলার জন্য আমরা যেটুকু আমরা করার আমরা করব, সেটা হচ্ছে তুলাকে আমি এখন আরেকটা পরামর্শ দিব। একটা পরামর্শ দিলাম হচ্ছে যে কৃষকদেরকে ওই বিষয়ে বীজের ব্যাপারে যেন কোনো কম্প্রোমাইজ না হয়। হায়ারিং বীজগুলা ভালো বীজ দিবেন, যেহেতু জমি পাচ্ছে না, কিন্তু যেটুকুই পাচ্ছে সেটুকু যেন আমাদের হরাইজন্টালি যেহেতু বাড়াতে পারতেছি না, ভার্টিক্যাল ক্রপ ইউনিট যেন বাড়ে, ভার্টিক্যাল প্রোডাকশনটা যেন বাড়ে একটা। আর একটা গেল হচ্ছে যে আমাদের কিছু কৃষকদেরকে দলবদ্ধভাবে 5 জন 10 জন করে হলেও আপনি ইকুইপমেন্টসের ব্যবস্থা করেন। তৃতীয় হচ্ছে যে আপনার সুদূর প্রসারী একটা টার্গেট রাখতে হবে। যেমন আমি যদি দেই 10 কোটি টাকা গত বছর দিচ্ছি, এবার যদি আপনি কিছুটা ডিজিট চেঞ্জ পজিটিভ না দেখান, তাহলে আপনাদের দিব না কিন্তু। সুতরাং এটা আপনাকে দেখাতে হবে ভালো। আপনি যদি ভালো দেখান, নেক্সটে 15 কোটি 20 কোটি বাড়তেই থাকবে। এই যে শুরু হলো, তুলা আর বাড়বে না। আরেকটা কথা হচ্ছে যে আমরা যদি তুলা কোনো প্রজেক্ট নেই, সেই তুলা প্রজেক্টে আমাদের করতে হবে কি, বাইরের এই সমস্ত ইকুইপমেন্টস, এই যে ফেসবুকে আসে না মাঝে মাঝে, এই ধরনের ইকুইপমেন্টস গুলাকে 1টা 2টা 5টা ইম্পোর্ট করে আনতে হবে। আনলে আমাদের লোকাল যে সমস্ত ম্যানুফ্যাকচারার, ওরা এটা দেখে ওরা নকল করবে। শুনে নকল করে চায়না, আমেরিকাকে নকল করে জাপান উঠছে, জাপানকে নকল করে সাউথ কোরিয়া উঠছে, নকল করবে। তারপরে মানে ওই যে বলে না, থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, ওই থিমটা নিবে, নিজের মতন করে তৈরি করে নিবে। সুতরাং যন্ত্রপাতি এনে দেখেন, এখন আমাদের ওই যে হারভেস্টার, কম্বাইন হারভেস্টার, এগুলোতে আমাদের বাড়ি তৈরি করতেছে, বিড়ি তৈরি করতেছে। সুতরাং এটা দোষের কিছু না। এটা আমরা আমাদের সাস্টেইন করার জন্য, আমাদের সাবসিস্টেন্সকে আমাদের এক্সিট করার জন্য আমরা এটা করতে পারি, এটা আমাদের রাইট। আরেকটা হচ্ছে যে তুলা উন্নয়নকে বলবো যে সারা পৃথিবীর সাথে তুলার যত আছে আপনারা কানেক্টেড হন, ইন্টারন্যাশনাল কোলাবোরেশনটা বাড়ান, আপনার সায়েন্টিস্ট তাদের গুড প্র্যাকটিসেস নিয়ে আসেন। আমাদের গুড প্র্যাকটিসেসও তারা নিতে পারে। বিদেশে বাংলাদেশের কৃষিকে অনেক সম্মান করা হয়, সুতরাং তারা অবাক হয়ে যায় যে এত মানুষ এখানে আমরা খেয়ে বলে ভালো আছি, বেঁচে আছি আমরা, তারপরেও। তো সেইখানে আপনারা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনটা বাড়ান, আপনার সায়েন্টিস্টদেরকে মানে উৎসাহ দেন, তাদেরকে উন্নত করেন, তারা বিদেশে যাবে, দেখবে। বিদেশে যত, আমি তো আমার ফাইলে কোনো সময় আমি বিদেশ আটকাই না কেন, যে কিছু হলেও দেখে আসুক, এক্সপোজার হয় কিন্তু
দেশকে যদি কেউ ভালোবাসে, বাইরের দেশে ভালো একটা জিনিস ক্লিক করলে কিন্তু আমরা উঠে যাব। এইটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছর আপনার টার্গেটে আপনি 1000-2000 হেক্টর হলেও বাড়াতে হবে, এবং সেটা যদি আমরা যে সব ফসলের টার্গেট করি তার মধ্যে তুলাটা নাই। তুলাটা আমরা নিতেও চাই না, কারণ আমরা মানে খাবার ফসলটাই কিন্তু মেইন। আপনারা একটা ক্রপের কথা বলেন, তামাকের একটা সিঙ্গেল সোর্স থেকে কিন্তু সরকার 25,000 কোটি টাকা পায়। সুতরাং সরকার কিন্তু এটার এগেইনস্টে কখনো কথা বলে না, কিন্তু আবার এন্টি টোবাকো ক্যাম্পেইন আছে, যার কারণে আমরা আবার রেটিফাই, সেখানে আমরা আবার সই করছি, স্বাক্ষর করছি, সুতরাং আমরা আবার পক্ষেও বলি না। সবকিছু মিলায়ে ওই যে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে, উনি বলছে যে যা করে করুক, আপনি যেখানে খালি আছে সেখানে করেন। মানে উনি খুব ডিপ্লোম্যাটিক উত্তর দিচ্ছেন। ওনাকে সংসদে একটা প্রশ্ন করছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এই দেশে এরকম এরকম এত এত জায়গায় তামাক হচ্ছে, এসব। তা আমি একটু ভয়েছিলাম যে কি উত্তরটা পাই দেখি। তারপরে দেখি মাননীয় প্রধান তো অসম্ভব ওইটি একটা মানুষ, আমি তো সামনে থেকে দেখছি। সে বলছে যে যা করতেছে করুক, আপনার আরো অনেক জমি আছে, 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে, আরো যে জমি খালি আছে সেখানে আপনি করেন। তার নাম উচ্চারণ করলেন না, ওনার কথা উনি বলেও দিলেন। তা আমিও গতকাল গেছিলাম ওনার সাথে কাজ করার ফলে আমি কিছু ডিসিশনের ব্যাপারে বুঝতে পারি যে কি করতে হবে। কালকে আমি রংপুর গেছিলাম, রাত 12:30টায় আসছি, যার জন্য আপনাদের এই অনুষ্ঠানে আসতে আমার একটু দেরি হয়েছে। এর জন্য আমি আসলে প্রথমে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। তা সেখানে আমরা দেখলাম রংপুর দিনাজপুরে, আমি এয়ারপোর্টে নামার পরে 2 সাইডে প্রচন্ড দেখতাম শুধু, তা আমার খুব মনটা খারাপ হতো। তা আমি কয়েকটা বড় বড় কোম্পানিকে টেলিফোন করে বলছি যে দেখেন ভাই, আপনারা যেটা করেন চোখের সামনে এটা না করে একটু গোপনে যেয়ে করেন। কারণ আমরা আপনারা একেবারে করবেন না তা বলি না, কিন্তু আমি চোখের সামনে দেখতে চাই না। চোখের সামনে যেখানে 17 কোটি মানুষ, যেখানে আমার যে জেলার উপর নির্ভরশীল আলুর উৎপাদন, যে জেলায় আলু, যে ধানের উৎপাদন, সেই জেলাগুলোতে যে আপনারা এরকম চোখের সামনে নাচানাচি করবেন, এটা কিন্তু ভালো দেখা যায় না। তারা এগ্রি করছে, বুঝতে পারছে, আস্তে আস্তে তারা সরাই নিচ্ছে, আমাদের কৃষিরা কাজ করবে। আলু উৎপাদন দেখেন কত মানুষের। আরেকটা কথা সব সময় মনে রাখবেন, কৃষক যতক্ষণ না বুঝবে তার নিজের লাভ হবে, ততক্ষণ আপনি বাবা শোনা যাই বলেন না কেন, সে কথা শুনবে না। সুতরাং তাকে অর্থনৈতিক যুক্তিটা দেখাতে হবে। প্রেজেন্টেশনটা খুবই ভালো লাগছে যে সেখানে ইন্টারক্রপিং এর মাধ্যমে তুলা উৎপাদন করলে যে কি ধরনের তার লাভ হচ্ছে, সেই প্রজেকশনটা আপনারা দিচ্ছেন, এইটা দেখলে কৃষক কিন্তু লাভ করবে। এবং আমাদের বর্তমান যে কৃষক দুজন বললেন, আমাদের যে একজন হচ্ছে শেরপুর ইউনিটের, উনি তুলার সাথে বড় করছে, আমি তাকে ধন্যবাদ জানাই। এবং হাসান নাগরপুরে সে 3 বিঘা 1 একরের মতো করছে এবং তার 1,35,000 টাকা লাভ হয়েছে। তো সুতরাং এইটা কিন্তু অনেক উৎসাহ ব্যঞ্জক। এইরকম বেশ কিছু কৃষক আমরা তৈরি যদি করতে পারি, তাহলে কিন্তু তুলাটা আগায় যাবে। তুলা আমাদের অল্প হয়, কিন্তু তুলার প্রশংসা আছে। আমাদের যে প্রাইমার্কের যে একটা গ্রুপ আসছিল, তারা বলছে আমাদেরকে আমেরিকাতে, নেদারল্যান্ডসে তারাও ধরছিল, তাদের একটা তুলাকে আমরা ফিউমিগেশন করতাম, দেখি তাদের যে কত যন্ত্রণা ছিল এটা নিয়ে, যাকে এটা আমরা করে দিচ্ছি। কারণ তাদের যে সিস্টেমে তারা তুলা পাঠায়, ওইটার মধ্যে লিভিং অর্গানিজম থাকা সম্ভব না, যার কারণে আমরা ফিউমিগেশনটাকে উজ্জ্ব করছি। তার প্রত্যেকেই কিন্তু তার পণ্যকে সেরা মনে করে, প্রত্যেকে। এখন তুলা সুন্দর সুদৃশ্য ভবনে আসছে, তুলার প্রত্যেকটা সায়েন্টিস্ট যেন নতুন নতুন ব্রিলিয়ান্ট সায়েন্টিস্ট আসতেছে, তাদের ক্যারিয়ার প্ল্যানিং দেখালে তারা যদি পিএইচডি করার সুযোগ পায়, তারা যদি মাস্টার্স করার সুযোগ পায়, তারা যদি এখানে ভালো লিডারশিপের অধীনে থাকে, তাদের ক্যারিয়ার যদি তারা নিশ্চিত হয়, তারা ডেডিকেটেড সায়েন্টিস্ট হবে। সুতরাং তুলার কিন্তু এখন এগিয়ে যাওয়ার সময়। আপনারা এখানে টার্গেট নেন। আমি বলবো ফখরুল সাহেব, আপনি গত বছর যদি আপনি 10,000 হেক্টরে করে থাকেন, তাহলে এবার অন্তত 12,000 হেক্টর দেখান। 2 লাখ হেক্টর জমি করলে 19 লাখ বেল নাকি উৎপাদন হয়। 2 লাখ হেক্টর কোনো ব্যাপার? যেখানে আমরা 80 লাখ হেক্টর জমির মধ্যে সমস্ত করতেছি, সেখানে 2 লাখ হেক্টর জমি আপনাদেরকে বের করতে হবে পরিকল্পনা করে। আমি এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যারা কিন্তু সবচেয়ে মেগা সাইজ, সবচাইতে বাংলাদেশের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিন্তু অনেক বড়, তার মাঠ লেভেল পর্যন্ত এসে, আমি তাকে অনুরোধ করবো হেল্প করার জন্য, বা তুলার দিকে আপনি একটু ভালো দৃষ্টি দেওয়ার জন্য, যে
এই ক্রপটা এগিয়ে যাক। আমরা আপাতত ম্যাক্রো লেভেলে কি হবে সেটা চিন্তা করি না, আপাতত আমরা কৃষকদেরকে অর্থনৈতিক লাভের কথা বলে আমরা কিছু তুলা, কারণ আমরা তো চাই আমাদের কৃষকদের ইনকাম বাড়ুক। তাকে আমরা বলি যে তুমি 5 বিঘা জমি করতেছো, 1 বিঘাতে তুলা করো, তোমার 5-6 মাস পড়ে থাকলেও দেখবা লাভ হবে। এরকম করে যদি বুঝাই, তারা কিন্তু আস্তে আস্তে এরকম করে বাড়াতে বাড়াতে প্রত্যেক বছরে আপনি টার্গেট করেন। আর এই যে তুলার প্রণোদনা যেহেতু লিস্টে নাম আসছে, গত বছর 10 কোটি পাইছে, এবারও আমরা 10 কোটি রাখছি, কারণ আমরা এখনো জানি না যে ওটার ফলটা কি হয়েছে। ওটা আমাদের জানালে এটা এখন শুরু করছে ওরা যাওয়া। তারপরে আমরা নেক্সটে 15 কোটি 20 কোটি এই লিস্টে আছে, লিস্টের থেকে যেন বাদ না যায় সেই বিষয়ে আমি কৃষি মন্ত্রণালয়। আর আরেকটা বিষয় যেটা আপনারা বললেন আইটি ট্যাক্সের কথা, সেটা আপনারা একটু করবেন, যে আমাকে লিখিতভাবে দিবেন। যদি আপনার কথার যুক্তি থাকে সেই যুক্তিতে আমরা পার্সু করব। যদি যুক্তি থাকে, যুক্তি না থাকলে যদি আমাকে কাউন্টার কথা বলে ই করে দেয় তাহলে হবে না। আরেকটা হচ্ছে যে আমরা যে বিভিন্ন আমরা যদি মেকানাইজেশনে তুলা করতে পারি, ট্রাক্টর অপারেটেড কটন প্লান্টার বা ইয়েতে, তখন দেখবেন যে ওই বীজ তৈরির ব্যাপারেও আমাদের কিছু মেয়েরা কাজ পাবে। তারা বীজ তৈরি করবে, ঘরে ঘরে বীজ তৈরি করবে, চারা তৈরি করবে, তবে চারা নিয়ে নেবে। যত আপনি ইনোভেশন বা ইন্ট্রোডিউস করবেন, তত আপনার কিন্তু মানুষের কর্মসংস্থানে তৈরি হবে। তা আবারও শেষ কথা বলি, শেষ কথা যেটা আজকে আমার মেইন কথা, যে আপনারা ভালো তুলা বীজ এইটার সাথে কম্প্রোমাইজ করবেন না। বাকি 80 ভাগ কথা হচ্ছে এই একটা কথার মধ্যে, আর 20 ভাগ কথা এতক্ষণ বললাম যেটা। সুতরাং ভালো বীজে ভালো ফসল, এটা আপনাদের মানুষের সাথে তুলনা করেন। আমার জেনেটিক ক্যারেক্টার যেরকম, আমি যেভাবে, আমার মা যেভাবে হাসতো আমি সেভাবে হাসি। আমার মা 55 বছর বয়সে ডায়াবেটিস হয়েছে, আমারও সেই বয়সে। আমার মা এইটা কিন্তু জিন কোড দিয়ে আল্লাহ এত বড় পৃথিবী চালাচ্ছে কিন্তু একটা সিস্টেমে, সুতরাং জিন কোডে কিন্তু 80% বলে দেওয়া আছে। আমি যেটুকু আমার ওয়েট গেইন হবে, আমার চেহারা কেমন হবে, আমার কি ধরনের রোগের টেন্ডেন্সি থাকবে, সব আমার জিন করে দেওয়া আছে। এখন এরপরে আমি খুব বেশি সচেতন করলে, লাইফস্টাইল চেঞ্জ করে আমি 5% চেঞ্জ করতে পারবো, কিন্তু 80% কিন্তু আমার নিয়তি, সেই আমার বংশ পরম্পরা এসে জিনে দেওয়া আছে। এই জন্য আমি বীজের কথাটা আপনাদেরকে আবারও বলে আমার বক্তব্য শেষ করছি। আমি জানি না সবকিছু